আমি যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র তখন আমার বাবা সড়ক দুর্ঘটনায় 2 পা হারান। তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই দুর্ঘটনার পর তার চাকরি চলে যায়। তারপর থেকে তিনি উপার্জনহীন। আমার বড় 2 দিদি রয়েছে। মেজ দিদি তখন পড়তো 8ম শ্রেণীতে, আর বড় দিদি পড়তো ভার্সিটিতে। আমি আর মেজ দিদি পড়াশোনায় সাধারণ মানের ছিলাম, কিন্তু বড় দিদি খুব মেধাবী। শুধু পড়াশোনায় মেধাবী নয়, সে যে মানুষ হিসেবেও কত উঁচু মাপের ছিল, বাবা দুর্ঘটনার পর আমরা সেটা বুঝতে পারলাম। আমার মনে আছে, এক রাতে উপার্জনহীন পঙ্গু বাবা বিছানায় শুয়ে থেকে মাকে বললেন, আহারে, আমার যদি একটা বড় ছেলে থাকতো তাহলে এই বিপদকালে সে সংসারের হাল ধরতে পারত, তাহলে আজ এই অনিশ্চয়তার মধ্যে পড়তে হতো না। মানুষ কি আর এমনি এমনি ছেলে সন্তান চায়? যদি বড় ছেলে থাকতো তাহলে অফিসে বলে কয়ে আমার চাকরিটা ওকে পাইয়ে দিতে পারতাম। মা তখন বললেন, তোমার চাকরিটা কি রিপাকে দেওয়া যায় না? বাবা অবাক হয়ে বললেন, রিপা? ও তো একটা মেয়ে, তার উপর এখনো পড়াশোনা শেষ হয়নি, ও কি এখন চাকরি বাকরি করতে পারবে? মা দৃঢ়তার সঙ্গে বললেন, রিপাকে আমি চিনি, ও শুধু মেধাবী নয়, শক্ত মনের মেয়ে। তুমি যদি অফিসের কর্মকর্তাদের তোমার সংকটের কথা বলো তাহলে তারা নিশ্চয়ই রাজি হবেন। রিপাকে নিয়ে ভেবো না, ও পারবে। বাবা আশ্চর্য হয়ে মায়ের কথা শুনলেন। দিদি এক কথায় চাকরির ব্যাপারে সম্মতি দিলেন। এরপরই বাবার অফিসে বড় দিদির চাকরি হয়ে গেল। সে চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। পুরো সংসার চলতে লাগলো দিদির উপার্জনে। ঘরে কার কি লাগে সে সব কিছুর খোঁজ রাখে এবং সেটা পূরণ করে। বড় ছেলে নেই বলে বাবার মধ্যে যে একটা দুঃখ ছিল তার মধ্যে দেখা যায়নি। তিনি মাঝে মাঝে বিস্মিত হয়ে মাকে বলতেন, আমি বাবা হয়ে মেয়েটাকে চিনতে পারিনি, কি দক্ষতার সাথে মেয়েটা সংসার চালিয়ে যাচ্ছে, আমার চেয়েও সে ভালো করছে। এমন মেয়ে ঘরে থাকতে আমি কিনা ছেলের জন্য হাহাকার করি। মেয়েটা আমার সকল দুশ্চিন্তা দূর করে দিল। মা হাসলেন। একসময় দিদির পড়াশোনা শেষ হলো, মাস্টার্স শেষ করল। সে যতদিন পড়াশোনায় ছিল ততদিন ঘরের পরিবেশ একরকম ছিল, কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর পরিবেশ হয়ে উঠল আরেক রকম। ঘরের সবাই সব বিষয়ে কথা বলতো, শুধু একটা বিষয় ছাড়া, তা হলো দিদির বিয়ে। সবাই বুঝতো দিদির এখন বিয়ে দেওয়া দরকার, কিন্তু এই ব্যাপারে কথা কেউ বলতো না, কারণ বড় দিদির বিয়ে মানে আমাদের কাছে আনন্দের নয়, বিরাট এক ভয়ঙ্কর ব্যাপার। সবার মনে একটাই ধারণা ছিল, দিদির যদি বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুর বাড়িতে চলে যায় তাহলে এই সংসারটা চলবে কি করে? কেননা দিদি ছাড়া ঘরে আর কেউ উপার্জনকারী ছিল না। আমি আর মেজ দিদি পড়াশোনায় অতটা ভালো ছিলাম না, তাই টিউশনি করে খুব একটা আয় করতে পারতাম না। বড় দিদির আয়ের উপরই আমাদের চলতে হতো। ঘরের কেউ কেন দিদির বিয়ের কথা বলছে না এটা কি সে বুঝতে পারত না? নিশ্চয়ই পারত। কতখানি পারত একটা উদাহরণ দিলেই উপলব্ধি করতে পারবেন। দিদির সাথে একজনের সম্পর্ক ছিল, সে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যেই শুনল ছেলের মা চাকরি করা মেয়ে বউ করবেন না, দিদি আর এগুলেন না। মানুষটা একদিন আমাদের বাড়িতেও এসেছিল বাবা মাকে বোঝানোর জন্য। বাবা মাকে বললেন, রিপাকে চাকরিটা ছেড়ে দিতে বলুন, বিয়ের পর মেয়েদের চাকরির দরকার কি? আপনাদের ভাবতে হবে না, আপনাদের সংসার আমি দেখব, আমার আয় খারাপ না। বাবা মা চুপ করে রইলেন। তারা কি বলবেন বুঝতে পারছিলেন না। তাদের চোখে মুখে ছিল দ্বিধা এবং সন্দেহ। একটা বাইরের ছেলের উপরে নির্ভর করা ঠিক হবে কিনা তারা নিশ্চিত হতে পারছিলেন না। হাজার হোক, ছেলেটি তো আর তাদের নয়। বড় দিদি তখন জবাব দিয়েছিল, তোমার উপর নির্ভর করে আমাদের সংসার চলবে এটা অসম্ভব, বেশি দিন এটা চলতে পারে না। তোমার পরিবার এটা মেনে নেবে না, আর আমাদের জন্য এটা অপমানজনক। আমি এখন যেভাবে সংসার চালাচ্ছি বিয়ের পরও সেভাবেই চালাতে চাই। মানুষটি বললেন, এটা কি করে সম্ভব? আমার মায়ের কথা তো শুনলে, তোমার মাকে অন্য মেয়ে দেখতে বলো। এভাবে বলতে পারলে? আমার অন্য উপায় নেই। মা বাবা ভাই বোনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে শ্বশুরবাড়িতে আমি যেতে পারি না। এরপর থেকে মানুষটির সাথে আর যোগাযোগ হয়নি। মানুষটির সাথে দিদির বিয়ে না হওয়াতে দিদি কতখানি কষ্ট পেয়েছিল তা আমরা জানি না, তবে আমাদের বাড়ির কেউ কষ্ট পায়নি।
কারণ দিদি আমাদের সাথে আছে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় স্বস্তি। এরপর আরেকবার ঘরে দিদির বিয়ের কথা উঠেছিল। আমাদের এক আত্মীয় দিদির জন্য একটা সম্বন্ধ এনেছিলেন। ছেলেপক্ষ দিদির চাকরি মেনে নিতেও রাজি ছিল, কিন্তু যখন তারা শুনল বিয়ের পরও সে আমাদের সংসারের দেখাশোনা করবে, তখন তারা বেঁকে বসল। ছেলের বাবা ঠেস দিয়ে বললেন, এতই যদি বাবার সংসার দেখার ইচ্ছে, তাহলে আর বিয়ে করার দরকার কি? বাড়িতে বসে বসে বাবার সংসার দেখুক। সম্বন্ধটা ওখানেই শেষ হয়ে গেল। সম্বন্ধ ভেঙে যাওয়াতে দিদির মনের অবস্থা কি হয়েছিল জানি না, তবে এতে এবারও ঘরের সবাই স্বস্তি পেল। তারপর থেকে বাড়িতে আর কখনো দিদির বিয়ের কথা হয়নি। সে প্রসঙ্গে কথা বলার সাহস কারো ছিল না। মানুষ বেঁচে থাকার জন্য কি পরিমাণ স্বার্থপর হয়ে উঠতে পারে, আমরা ছিলাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। দিদির জীবনের কথা না ভেবে আমরা শুধু ভাবতাম আমাদের বেঁচে থাকার কথা, আর দিদি নীরবে তা মেনে নিয়েছিল। সময় গড়াতে লাগলো। একসময় মেজ দিদির বিয়ে হলো। বড় দিদি নিজে দেখে শুনে বিয়ে দিয়েছিল। মেজ দিদি যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিল, তখন বড় দিদিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। বাবা, মা কিংবা আমাকেও জড়িয়ে ধরেও অতটা কাঁদেনি। আমরা বুঝেছিলাম মেজ দিদি কেন বড় দিদিকে জড়িয়ে ধরে অত কেঁদেছিল। এরপর সময় আরও গড়াতে লাগল। পড়াশোনা শেষ করে আমি তখন বেকার। অবশেষে বহু সাধ্য সাধনার পর দিদির চেষ্টাতে আমার একটা চাকরি হলো। কিন্তু চাকরি হলেও সংসার চালানোর মতো বেতন তখনও পেতাম না। সেই যোগ্যতা অর্জন করতে আরও কয়েক বছর লাগলো। ততদিনে বয়স এমন এসে পৌঁছেছে যে বয়সে আমাদের দেশের মেয়েদের আর বিয়ে হয় না। বাড়ির সবাই দিদির কথা ভেবে অপরাধ বোধে ভুগতাম। আমাদের জন্যই দিদির জীবনটা এমন নিঃসঙ্গ হয়ে গেল। স্বামী সন্তান নিয়ে একটা সুন্দর সংসারের স্বপ্ন আর সব মেয়ের মতো তারও নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা তার আপনজন হয়েও তা হতে দিইনি। দিদির চোখের দিকে তাকিয়ে থাকতে আমাদের কষ্ট হতো। এদিকে আমার বিয়ের জন্য পাত্রী দেখা চলতে লাগলো। আমি তখন সবাইকে চমকে দিয়ে আমার দীর্ঘদিনের লালিত সিদ্ধান্তের কথা বাড়িতে জানালাম। বললাম, আমি বিয়ে করব না। আমার কথা শুনে মা বাবা প্রায় চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তারা রেগে মেগে বললেন, কেন বিয়ে করবি না? তোর বন্ধুরা সবাই বিয়ে করে ছেলে মেয়ের বাবা হয়েছে, এদিকে আমাদেরও তো বয়স বাড়ছে। আমাদের সেবা যত্নের জন্য কি একটা মানুষ দরকার নেই? যে বাবা মা তোকে জন্ম দিয়েছে, বড় করেছে, তাদের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? আপনাদের দেখাশোনার কোনো ত্রুটি হবে না। না, তোকে বিয়ে করতেই হবে, আমরা কোনো কথা শুনব না। আমি তখন তাদেরকে বললাম, এই কথাটা কি দিদিকে বলতে পেরেছিলেন? এভাবে জোর দিয়ে না হোক নরম করেও কি বলতে পেরেছিলেন? তারা আর কোনো কথা খুঁজে পেলেন না। এক গাঢ় অপরাধ বোধে তারা নিশ্চুপ হয়ে গেলেন। পরদিন অফিস থেকে বাড়ি ফেরার পর দিদি আমাকে তার রুমে ডাকল। আপা বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন, আর আমি তার সামনে বসেছি। আপা বললেন, কেমন আছিস? ভালো। অফিস কেমন চলছে? ভালো। খাওয়া দাওয়া ঠিকভাবে করছিস? করছি। দিদি একটু সময় চুপ থেকে বললেন, আমি বিয়ে করিনি, এর জন্য তুইও বিয়ে করবি না? আমি মাথা নত করে রইলাম। আমি জানি তুই এই সিদ্ধান্ত কেন নিয়েছিস। অপরাধ বোধ থেকে, আর আমাকে ভালোবাসিস বলে। বাবা মার ওপরে তোর রাগ আছে জানি। তুই ভাবছিস তারা নিজেদের কথা ভেবে আমাকে বিয়ে দেননি। কথাটা মিথ্যে নয়, কিন্তু তোকে ভাবতে হবে তাদের কিছু করার ছিল না। আমাদের সমাজের এটাই নিয়ম। একটা মেয়ের বিয়ের পর তাকে শ্বশুরবাড়ি নিয়েই থাকতে হয়। নিজের বাবা মা ভাই বোনদের সাথে তেমন যোগাযোগ রাখা যায় না। বাবা মা এই ভয় থেকে আমার বিয়ের জন্য এগোতে পারেননি, কারণ আমি ছাড়া ঘরে আয় করার মতো আর কেউ ছিল না। কিন্তু তোর ক্ষেত্রে কেন বাবা মা এত জোর দিয়ে বিয়ের কথা বলতে পারছেন? এজন্যই পারছেন কারণ আমাদের সমাজের নিয়ম এমন যে একটা ছেলে বিয়ের পর তার বাবা মা ভাই বোনদের আগের মতোই দেখাশোনা করতে পারবে, এবং করাটাই উচিত। যদি মেয়েদের ক্ষেত্রেও এই নিয়মটা হতো, অর্থাৎ একটা মেয়ে বিয়ের পরও সে তার বাবা মা ভাই বোনদের পূর্বের মতোই দেখাশোনা করতে পারত, তাহলে আমার বিয়ে নিয়ে বাবা মা ভয় পেতেন না। তখন আজ যেমন তোকে বিয়ের জন্য জোর করছেন, তখন আমার জন্য তাই করতেন। একটু থামলো দিদি, তারপর বলল, দীর্ঘদিনে চলে আসা নিয়মে আমরা অভ্যস্ত হয়ে গেছি,
তাই নিয়ম বদলের কথা বললে আমরা সহজভাবে নিতে পারি না। এরপর বলল, আমি নিয়ম বদল করতে পারিনি, কিন্তু আমি চাই তুই নিয়ম বদল কর। দিদির চোখের দিকে তাকিয়ে বললাম, কিভাবে? এজন্য প্রথমে তোকে বিয়ে না করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। দিদি, আমি বিয়ে করব না। তুই কি চাস, দীর্ঘদিনের এই লড়াইয়ে আমি হেরে যাই? মাথা নত করে বললাম, তা আমি কখনো চাই না। তাহলে বিয়ে করবি। তুই বিয়ে করলে আমার মাথা উঁচু থাকবে। আমি জানব সংসারের জন্য আমার পরিশ্রম বিফলে যায়নি। আমি চুপ করে রইলাম। তারপর দিদি বলল, বাবা মা একটা ছেলেকে যেমন লালন পালন করে বড় করে তোলেন, একটা মেয়েকেও ঠিক তেমনভাবেই বড় করে তোলেন। তাই একটা ছেলের যেমন বাবা মাকে দেখার দায়িত্ব রয়েছে, একটা মেয়েরও সেই দায়িত্ব রয়েছে। কিন্তু সমাজের নিয়মের কারণে বিয়ের পর মেয়েরা সেই দায়িত্ব পালন করতে পারে না। সমাজের নিয়ম ভেঙে যেসব মেয়েরা দায়িত্ব পালন করতে যায়, শ্বশুরবাড়িতে কেউ তাদেরকে ভালো চোখে দেখে না। তুই আমাকে কথা দে, যে মেয়েকে বিয়ে করবি তাকে পূর্ণ স্বাধীনতা দিবি তার বাবা মা ভাই বোনেদের দেখাশোনা করার জন্য। সে যেভাবে বাবা মার পেছনে টাকা খরচ করতে চায় করতে দিবি। কথা দিলাম দিদি। সে হেসে আমার কাঁধে হাত রাখল। বহুদিন পর তাকে হাসতে দেখলাম। আমার কোনো কাজে দিদি যদি খুশি হয়, আমি বিনা প্রশ্নে তা করব, অবশ্যই করব। সেটা আমার ভালো লাগুক বা না লাগুক। আমি অপলক চোখে চেয়ে রইলাম দিদির হাসির দিকে।